আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সাথে আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব বাঙালি জাতি এবং বাংলা ভাষার ইতিহাস নিয়ে। আপনারা জানেন যে বাঙালি জাতি এবং বাংলা ভাষা উভয় হলো সংকর। মানে বাঙালি জাতি হলো একটা সংকর জাতি, আর বাঙালি ভাষা সেটা একটা সংকর পন্থায় এসেছে। ঠিক আছে, সংকর 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 এই কথাটি হয়তো সায়েন্সের ছাত্ররা সহজে বুঝতে পারবে, কিন্তু আর্টস কমার্সের ছাত্রদের বুঝতে একটু সমস্যা হবে। সংকর বলতে মানে দুই বা ততোধিক বস্তুর সমন্বয়ে তৈরি কোনো একটা জিনিস, যেমন দুটি যৌগ একত্রীকরণের মাধ্যমে কোনো সংকর, মানে দুটি ধাতু একত্র করার মাধ্যমে একটি সংকর ধাতু উৎপন্ন হয়। সেরকম বাঙালি জাতি হলো একটা সংকর জাতি। মানে বাঙালি জাতি বহু জাতির সমন্বয়ে বাঙালি জাতি গঠিত হয়েছে। এর ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলায় প্রথম বসবাস করতে হলো নেগ্রিটো নামের এক জাতিরা। নেগ্রিটোদের হলো আফ্রিকার যে কালো, মানে আফ্রিকানদের মতো দেখতে অনেকটা রং ছিল, এদের থেকেই মূলত এরা হলো মূলত সাঁওতালদের বংশধর বা পূর্বপুরুষ নেগ্রিটো। এই নেগ্রিটোদের কে উৎখাত করে অস্ট্রিকরা সাধারণত ইন্দোচীন থেকে 5,000 বছর পূর্বে বাংলা এসেছিল, এবং অস্ট্রিকরা সভ্যতায় উন্নততর বা শক্তিশালী ছিল বলে তারা নেগ্রিটোদের পরাজিত করে তাদের উপর প্রাধান্য বিস্তার করে। ঠিক আছে, তো এই অস্ট্রিক জাতিদেরকে আবার নিষাদ জাতিও বলা হয়ে থাকে। আর এই অস্ট্রিক জাতি থেকেই মূলত বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল। তারপরে আবার এর 5,000 বছর পরে আবার দক্ষিণ এশিয়ার আদি অধিবাসী দ্রাবিড়গণ আমরা বাংলায় আসেন, এবং তারা অস্ট্রিকদের সাথে মানে তারা উন্নততর ছিল বলে তারা অস্ট্রিকদের উপর প্রাধান্য বিস্তার করে তারা দের সাথে বসবাস করে। এরপর এই সংকর অবস্থায় এদের সাথে আবার মিলে যায় ভোটচিনীয়রা। ঠিক আছে, ভোটচিনীয় বা মঙ্গোলীয়রা। এভাবে মূলত বাংলা একটা সংকর জাতি গড়ে ওঠে। এদের মূলত এদের থেকেই পরবর্তীতে মগ, চাকমা, মারমা এদের পূর্বপুরুষ হলো মানে ভোটচিনীয় বা মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর লোকরা। তো এই যে চারটা জাতি নিয়ে আমি আলোচনা করলাম, নেগ্রিটো, অস্ট্রিক, তারপরে দ্রাবিড়, তারপর মঙ্গোলীয় বা ভোটচিনীয়, এই চারটি জাতিকে একত্রে বলা হয় অনার্য জাতি। ঠিক আছে, এরা ছিল অনার্য জাতি। তো এরপরে আসে আর্য জাতিরা। ঠিক আছে, আর্য জাতি কারা? আর্য জাতি হলো দক্ষিণ এশিয়া ও ইরানের অধিবাসীদেরকে আর্য বলা হয়। এরা সাধারণত খ্রিস্টপূর্ব 1500 অব্দে ভারতবর্ষে আসেন, এবং খ্রিস্টপূর্ব একশো খ্রিস্টপূর্ব 1500, আর এখানে হচ্ছে খ্রিস্টপূর্ব 100 অব্দে বাংলায় আসেন। আর ভারতবর্ষে আসেন 1500 খ্রিস্টাব্দে, আর বাংলায় আসেন কত খ্রিস্টপূর্বাব্দে? খ্রিস্টপূর্বাব্দ বা 100 অব্দে বা 100 খ্রিস্টপূর্বাব্দে বাংলায় আসেন। তো এই আর্যরা সাধারণত অনার্য জাতির উপর প্রাধান্য বিস্তার করে, এবং আর্য থেকেই মূলত প্রধান অংশ আসে। এরপরে আর্যদের মূলত প্রধান ধর্মগ্রন্থ ছিল বেদ, আর এই বেদের ভাষা ছিল বৈদিক ভাষা। এই বৈদিক ভাষা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। এই আর্যদের সাথে পরবর্তীতে 8ম শতকের দিকে সেমীয় গোত্রের আরবীয়রা বাংলায় আসেন। আপনারা জানেন যে খ্রিস্টাব্দ 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম কী হয়েছিল, পাকিস্তানের সিন্ধুর দেবল শহরে উপস্থিত হয়ে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করার মাধ্যমে উপমহাদেশে প্রথম ইসলামী ক্ষমতা প্রতিষ্ঠা করেন। এরপর গজনির সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। তারপরে এর পরবর্তীতে ময়াজউদ্দিন মোহাম্মদ বিন শাম বা মোহাম্মদ ঘুরি 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজের কাছে পরাজিত হন। পরবর্তীতে 1192 সালে
তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে পরাজিত এবং নিহত করেন এবং উপমহাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন, যেটাকে বলা হয় দিল্লি সালতানাত। এই মুহাম্মদ বিন ঘুরির ক্রীতদাস ছিল কিন্তু কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয়। এরপরে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মাধ্যমে দিল্লির সালতানাত প্রকৃত প্রতিষ্ঠিত হয়। তো এই ইতিহাসটা আমি পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। আজকে এই বিষয়টা আমার আলোচনার বিষয় না। তো যেটা আলোচনা করতেছিলাম, হ্যাঁ, যে এই আর্যদের সাথে পরবর্তীতে আরবরা বাংলা ধর্ম প্রচার করতে আসেন এবং এই মাধ্যমে মূলত বাঙালি আর্য, প্রথম ছিল অনার্য, পরবর্তীতে আর্যদের সাথে আরবরা মিশে মূলত ভাবে বাঙালি নামক একটা সংকর জাতি গড়ে উঠেছে। এখন যদি বাংলা ভাষার ইতিহাস নিয়ে আমি আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে বাংলা ভাষাটা এরকম অনেক পরিবর্তনের মাধ্যমে আমাদের কাছে এসেছে। প্রথম যে আর্যরা আসছিল, আমরা জানি আর্যদের ধর্মগ্রন্থ নাম হলো বেদ। এই আর্য বা এটা বেদের যে ভাষা সেটাকে বলে বৈদিক ভাষা। এই বৈদিক ভাষা ছিল, এই বেদের মূলত এই বৈদিক ভাষা ছিল হিন্দুদের যে দেবদেবীর পূজা, তারপর যজ্ঞা কার্য ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে এই বৈদিক ভাষা ইউজ করা হতো না। তো এই বৈদিক ভাষা আস্তে আস্তে কালক্রমে অপ্রচলিত হয়ে যায়, ঠিক আছে। তো অপ্রচলিত হওয়ার পর খ্রিস্টপূর্ব 600 থেকে 700 অব্দে উপমহাদেশের শ্রেষ্ঠ বৈয়াকরণ পাণিনি এই বৈদিক ভাষার সংস্কার সাধন করেন এবং একটা নির্দিষ্ট সূত্র প্রদান করেন। তার এই সংস্কারকৃত বৈদিক ভাষার নতুন নাম হলো সংস্কৃত ভাষা, ঠিক আছে। তাহলে সংস্কৃত ভাষা কোথা থেকে আসে? বৈদিক ভাষা। আর বৈদিক ভাষার উৎস কি? হিন্দু ধর্মগ্রন্থ বা আর্যদের যে প্রধান ধর্মগ্রন্থ বেদ হলো এর উৎস। তো এরপরে এই যে আপনার কি বললাম, তো হ্যাঁ, এই সংস্কৃত ভাষা হয় যে পাণিনির মাধ্যমে যে সংস্কার সাধন করেন। এই সংস্কৃত ভাষা মানুষের মুখের ভাষা ছিল না, কিন্তু এই সংস্কৃত ভাষারা ব্রাহ্মণরা তাদের যজ্ঞা কাজে পূজা পদ্ধতিতে ইউজ করতেন। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল কি? তাহলে সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা। প্রাকৃত প্রাকৃত শব্দ অর্থ স্বাভাবিক, ঠিক আছে। তা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত ভাষা। পরবর্তীতে এই প্রাকৃত ভাষা থেকে পালি ও অপভ্রংশ নামক দুটি ভাষার সৃষ্টি হয়। অপভ্রংশ ভাষা হলো সাধু ভাষার বিকৃত রূপকে বলা হয় অপভ্রংশ। বৈয়াকরণ পতঞ্জলির মতে বিশেষ ভাষার বিচ্যুত রূপই হলো অপভ্রংশ ভাষা। তো এভাবে প্রাকৃত ভাষা থেকে পরবর্তীতে বাংলা ভাষার সৃষ্টি হয়। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষার গৌড় অংশ থেকে, মানে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবং জর্জ গ্রিয়ারসন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ের মাগধী প্রাকৃত থেকে। ওটা হচ্ছে মাগধী প্রাকৃত থেকে, হ্যাঁ, মাগধী প্রাকৃত থেকে। আর তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড় প্রাকৃত থেকে, আর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। আমরা ভাষা কি? ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। সাধারণত অর্থবোধক ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। আপনারা জানেন যে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, বা ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ভাষার মৌলিক উপাদান হলো শব্দ, আর ভাষার মূল উপকরণ হলো কি? বাক্য। তাহলে মূল উপাদান হলো ধ্বনি, মূল উপকরণ হলো বাক্য, আর মৌলিক উপাদান হলো শব্দ। তো এখন যদি, হ্যাঁ, আর একটা জিনিস, প্রাকৃত ভাষাটা আবার আসলো কোত্থেকে? তো আপনারা অবগত আছেন যে পৃথিবীর সমস্ত ভাষাগুলোকে কয়েকটি ভাষা বৃক্ষে ভাগ করা হয়। এর মধ্যে অন্যতম একটি ভাষা বৃক্ষ হলো ইন্দো ইউরোপীয় ভাষা বৃক্ষ। এই ইন্দো ইউরোপীয় ভাষা হলো ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত যত ভাষা আছে সব ভাষাগুলো ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্ভুক্ত।
এই ইন্দো ইউরোপীয় ভাষার প্রধান শাখা হলো দুইটি। একটা হলো কেন্তম, একটা হলো শতম। কেন্তম আর শতম প্রত্যেকটাকে আবার 4 ভাগে করে মোট 8 ভাগে ভাগ করা হয়েছে। তো এই কেন্তম বললাম, আর একটা হলো শতম। বাংলা ভাষা উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় শতম শাখা থেকে। আর এখন যদি আমি লিপি নিয়ে আলোচনা করি যে বাংলা লিপি কিভাবে আবিষ্কৃত হয় মানে এসেছে, তাহলে বলতে হয় যে লিপি কি। লিপি হলো লিখন পদ্ধতি, ঠিক আছে। লিখন পদ্ধতিকে বলে লিপি। আমরা জানি যে ফিনিশীয় কারা ছিল? ভূমধ্য সাগর ও লেবাননের মধ্যবর্তীতে ফিনিশীয়দের উদ্ভব হয়েছিল, এবং ফিনিশীয়রা সর্বপ্রথম 22টি ব্যঞ্জনবর্ণের সমন্বয়ে লিখন পদ্ধতি আবিষ্কার করেন, ঠিক আছে। তো অধিকাংশ লিপি কিন্তু এই ফিনিশীয় লিপি থেকে এসেছিল। তেমনি ভারতীয় লিপিও চিত্রলিপি থেকে উদ্ভব হয়েছিল, আর এই চিত্রলিপিটা সম্ভবত ফিনিশীয় লিপি থেকেই উদ্ভব হয়েছিল। তো এই চিত্রলিপি থেকে ভারতীয় লিপি উদ্ভব হয়, আর এই ভারতীয় লিপিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো ব্রাহ্মী লিপি, আর একটা হলো খরষ্টি লিপি, ঠিক আছে। ব্রাহ্মী লিপি হলো বাম দিক থেকে ডান দিকে লেখা হয়, যেটা আমরা সাধারণত বাংলা বই তে লেখা দেখে থাকি। আর খরষ্টি লিপি হলো ডান দিক থেকে বাম দিকে, যেটা আরবি যেটা লেখা হয় ডান থেকে বাম দিকে। এই ব্রাহ্মী লিপি সাধারণত বেশি প্রচলন হয়েছিল পাঠান, তারপর সেন, পাল যুগে প্রথমের গঠন পদ্ধতি হয়, তারপর সেন বংশের এটা স্থায়িত্ব লাভ করে। আর এই ব্রাহ্মী লিপির সবচেয়ে বাংলাতে মহাস্থানগড়ে ব্রাহ্মী লিপির একটি পুরাতন নিদর্শন খুঁজে পাওয়া গেছে, যেটা ছিল সম্রাট অশোকের শাসন আমলের। এই ব্রাহ্মী লিপির একটি পুরাতন নিদর্শন পাওয়া গেছে। এই ব্রাহ্মী লিপিটা অশোকের পরবর্তীতে কুষাণ ও গুপ্ত সাম্রাজ্যে 3টি ভাগে ভাগ হয়। একটা হচ্ছে সারদা, আর একটা হলো নাগর, আর একটা হলো কুটিল। এই ব্রাহ্মী লিপির কুটিল রূপের পূর্বী লিপি থেকে বাংলা লিপি উদ্ভব হয়েছে। তাহলে কোশ্চেনে যদি আসে যে বাংলা লিপির উদ্ভব কিভাবে কোত্থেকে হয়েছে, তাহলে অ্যান্সার হবে ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। তাহলে আমি একটা লিপির একটা ধারাবাহিক বর্ণনা করতেছি। প্রথমে হচ্ছে ফিনিশীয় লিপি, তারপর হচ্ছে চিত্রলিপি, তারপর হচ্ছে ভারতীয় লিপি, তারপর হচ্ছে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি থেকে হচ্ছে কুটিল লিপি থেকে হচ্ছে পূর্ব লিপি, তারপরে হচ্ছে বাংলা লিপি। তো এভাবেই মূলত ক্রম বিবর্তনের মাধ্যমে অনেক ভাবে মানে বিবর্তন হয়ে আস্তে আস্তে এভাবে বাংলা লিপির উদ্ভব হয়েছে। আর বাংলা লিপির স্থায়িত্ব লাভ করে কখন? যখন 1800 সালে শ্রীরামপুর মিশনে উইলিয়াম ক্যারি কর্তৃক মুদ্রণ যন্ত্র স্থাপিত করা হয়, তখন এই বাংলা লিপি স্থায়িত্ব লাভ করে। এবং বাংলা লিপির স্থায়িত্ব লাভ করেন অন্যতম অবদান রাখেন পঞ্চানন কর্মকার, যিনি বাংলা লিপি খোদাই করতে সাহায্য করেন। তো আজকে এতটুকুই। আবার পরবর্তী অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আর এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে বা আপনার পড়াশোনায় কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।